ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল। কেমন আছো তোমরা? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। আমাদের আজকের ক্লাসের টপিক কুলম্বের সূত্র। এটা স্থির তড়িৎ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সূত্র। প্রত্যেকটি ক্লাসে আমি একটা করে টপিক বেছে নিয়ে আলোচনা করি, যাতে সেই টপিকের ওপরে বিস্তারিত আলোচনা করা যায়। আজকের ক্লাসটি আমরা কুলম্বের সূত্র বেছে নিয়েছি, এবং এটা যারা ক্লাস 10-এ পড়ছো, 10-এর সিলেবাসে কুলম্বের সূত্র রয়েছে। যারা 8-এ পড়ো সেখানেও কুলম্বের সূত্র সম্পর্কে প্রাথমিক একটা আইডিয়া দেওয়া আছে। এছাড়া যারা ক্লাস 12-এ পড়ছো বা 12-এ পড়াকালীন তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, নার্সিংয়ের পরীক্ষা বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের কাছে প্রত্যেকের কাছেই আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে শুরু করছি আজকের বিষয়, কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র এটা অ্যাকচুয়ালি কি? দুটো কুলম্বের সূত্রের ক্ষেত্রে কি বলছেন, যে দুটো বিন্দু আধান, ভালো করে মনে রাখবে, দুটি বিন্দু আধান বা পয়েন্ট চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে কি করে, একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। দুটো বিন্দু আধান একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে কি হচ্ছে, একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। তো আমাদের এই সূত্রের মাধ্যমে জানবো এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মানটা কতটা এবং কি কি বিষয়ের উপর নির্ভর করছে, এবং সেটাই কুলম্বের সূত্র। তো প্রথমে আমরা দেখে নিই যে দুটো বিন্দু আধান কখন আকর্ষণ করে আর কখন বিকর্ষণ করে, কারণ এই বিষয়টা কিন্তু তোমাদের জানা খুব জরুরি। দেখো, কুলম্বের সূত্রে আমরা প্রথমে যখন জানবো সেটা হচ্ছে যে একটা মনে করো প্লাস কিউ আধান আর একটা মাইনাস কিউ আধান। এই দুটো আধান যখন একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে, তখন এদের মধ্যে কি হবে, আকর্ষণ হবে। অর্থাৎ দুটি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। যখন একটা পজিটিভ কিউ আর একটা পজিটিভ কিউ, দুটো প্লাস আধান থাকবে, তখন তারা একে অপরকে বিকর্ষণ করবে। আবার যখন দুটোই মাইনাস চার্জ হবে, তখনও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে দুটোই যদি মাইনাস হয় বিকর্ষণ হবে, দুটোই প্লাস হলে বিকর্ষণ হবে, একটা প্লাস এবং একটা মাইনাস হলে কিন্তু আকর্ষণ হবে। এই পয়েন্টটা অবশ্যই ভালো করে জেনে রাখো, যারা ক্লাস 10-এ বা 8 লেভেলেও যারা আছো, যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এটা কুলম্বের প্রথম সূত্র। এবার আসছি এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলিনি, অনেক সময় আমাদের এই জিনিসটা জানা থাকে না যে কুলম্বের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য আর কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। মনে রাখবে, কুলম্বের সূত্রটি প্রযোজ্য হচ্ছে বিন্দু আধানের ক্ষেত্রে, এবং এটা যদি নিউক্লিয়ার মানে কি, নিউক্লিয়াসের যে ব্যাস, এটা মোটামুটি 10⁻⁻15 মিটার হয়। এই রেঞ্জের বাইরে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য, অর্থাৎ এই রেঞ্জের ভেতরে প্রযোজ্য নয়। তার মানে আমরা বলতে পারি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। যদি প্রযোজ্য হতো, তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে পজিটিভ আধানযুক্ত প্রোটনগুলো রয়েছে, এদের মধ্যে বিকর্ষণ হতো, এবং বিকর্ষণে কিন্তু এই নিউক্লিয়াসের স্থায়িত্ব বলে কিছু থাকতো না। তাহলে আশা করি এইটুকু টপিক অন্তত বুঝতে পেরেছো। এবার আমরা আসছি কুলম্বের পরের যে সূত্র। যদিও বইতে কিন্তু কুলম্বের সূত্র বলে এইটা কোথাও উল্লেখ করা নাই। তোমরা যদি ক্লাস 8-এর বইগুলো দেখো, তাহলে সেখানে অবশ্যই এই কথাটা বলা আছে। এবার আমরা আসছি যেটা তোমাদের বইতে কুলম্বের সূত্র বলে লেখা আছে সেইখানটায়। তো দেখো এখানে কি আছে, যে এটা একটা মনে করো Q1 একটা চার্জ, আর এখানে একটা Q2 একটা চার্জ নিলাম। এরা এরা বিন্দু আধান এবং আর দূরত্বে অবস্থান করছে। তো কুলম্বের সূত্র অনুসারে কি, এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয়, F ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, অর্থাৎ এই আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আধান দুটো যত বাড়বে
এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত বাড়বে। অ্যান্ড এফ ইজ অলসো প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ আধান দুটোর যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ মানে কি, দূরত্ব যত বাড়বে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আস্তে আস্তে কমে যাবে। তাহলে দুটো সূত্রকে যদি একসাথে করে লিখি আমরা, তাহলে লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। একটা ধ্রুবক নিয়ে আসো, সমানুপাতিক ধ্রুবক k ড্যাশ ইজ ইকুয়াল টু Q1 Q2/r²। তো এটা হচ্ছে কুলম্বের যে সূত্রটা তোমরা আশা করেছিলে এতক্ষণ, সেইটা F ইজ ইকুয়াল টু k ড্যাশ Q1 Q2/r²। এটাকে আমরা কুলম্বের দ্বিতীয় সূত্র বলতে পারি। তো এই k ড্যাশটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার এইটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে আসছি, যদি তুমি সিজিএস পদ্ধতিতে যাও, ভালো করে বুঝে নাও। সিজিএস পদ্ধতিতে এই কে ড্যাশটা আমরা যদি যে কোনো মাধ্যম দেখি, তাহলে এই কে ড্যাশের ভ্যালুটা আমরা বসাবো 1/k। এই কেটা কি? এই কেটা হচ্ছে যে কোনো মাধ্যম বলেছি, তাহলে যে মাধ্যমে তুমি চার্জটাকে রাখবে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি। বোঝা গেল এই কে এর ভ্যালুটা? তাহলে কে হলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে লেখো, তাহলে কে ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। বোঝা গেল? কে ইজ ইকুয়াল টু 1 বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু সিজিএস পদ্ধতি আমি করছি। এইবারে চলে আসছে, তাহলে সিজিএস পদ্ধতিতে সূত্রটা যদি তুমি লেখো, তাহলে এফ এর ভ্যালুটা কি হবে? 1/k Q1 Q2/r²। সিজিএস পদ্ধতিতে তোমার যে কোনো মাধ্যমের মধ্যে সূত্রটা হবে এইটা। এবার যখনই বায়ু মাধ্যম হয়ে যাবে বা শূন্য মাধ্যম হয়ে যাবে, তখন কে এর মানটা কত বসাবে? 1 বসাবে। তাহলে দেখো ভ্যালুটা কি দাঁড়ালো? এফ সমান, এটা 1 বসিয়ে দাও, তাহলে Q1 Q2/r²। এইটা হলো এফ এর ভ্যালু। তো এই পর্যন্ত কি ক্লিয়ার হলো? আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শুনে নাও। যখন তুমি সিজিএস পদ্ধতিতে করবে, তখন কে ড্যাশের ভ্যালু হচ্ছে 1/k। এই কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যাবে, তখন কে এর ভ্যালুটা হবে 1। আর অন্য যে কোনো মাধ্যম হতে পারে, যে কোনো ডাইইলেকট্রিক মাধ্যম হতে পারে, সেক্ষেত্রে কে এর একটা ভ্যালু থাকবে, সেটা বসিয়ে দেবো। তাহলে এই এফ এর মান যে কোনো মাধ্যমের ক্ষেত্রে 1/k Q1 Q2/r²। আর বায়ু মাধ্যম যেহেতু কে এর মানটা 1 বসিয়ে দাও, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে Q1 Q2/r²। একটা জিনিস লক্ষ্য করো, এই যে বলটা দেখো কে এর সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। এই সম্পর্কগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। আমি এটা নিয়ে আলোচনা করছি, আমি এসআই পদ্ধতিটা করে নিই, তারপরে এই বিষয়টা নিয়ে একটু কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কে এর সঙ্গে এফ এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তার মানে বায়ু মাধ্যমে যদি আমরা যাই, তাহলে আকর্ষণ বল যত হবে, আমরা যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করি, তাহলে যেহেতু কে এর একটা ভ্যালু থাকবে, ফলে আকর্ষণ বলের মান কিন্তু কমে যাবে। তো সেটা নিয়ে আমি আসছি আলোচনাতে। ফার্স্ট আমরা এইটুকু দেখলাম। এইবারে আমরা যদি এসআই পদ্ধতি দেখি, তাহলে কি দেখব? যদি এসআই পদ্ধতিতে দেখো, ইন এসআই ইউনিটে এই যে সমানুপাতিক ধ্রুবক কে ড্যাশ, এই কে ড্যাশের জায়গায় আমরা লিখব 1/4πε0k। এসআই পদ্ধতিতে কে ড্যাশের ভ্যালু বসালাম 1/4πε0k। তাহলে সূত্রটা এই কে ড্যাশের জায়গায় যদি 1 এই রাশিটা বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো? তাহলে এফ এর ভ্যালু হবে 1/4πε0k Q1 Q2/r²। বোঝা গেল?
তাহলে এফ এর একটা ভ্যালু তুমি পাবে এইটা। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এসআই পদ্ধতিতে আমি করছি। তো এই এপসাইলন নট এটা কি? এই এপসাইলন নট এটা হচ্ছে, এটার একটা ভ্যালু আছে 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার, বা এটাকে এইভাবেও লিখতে পারো নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু। ইউনিটটাকে এইভাবেও লিখতে পারো নিউটন, এই যে বলের একক নিউটন, সরি নিউটন এখানে হবে না, কারণ এপসাইলন জিরোটা এখানে যখন চলে যাবে তখন এফটা নিচে নেমে আসবে, তাহলে এর একক হবে নিউটন ইনভার্স কুলম্ব স্কোয়ার মিটার ইনভার্স টু। ফ্যারাড পার মিটারের জায়গায় তোমরা এটাও লিখতে পারো। তো যাই হোক, আমরা এপসাইলন জিরোর মানে এককটা দেখলাম। যদি ডাইমেনশন দেখো তুমি, অনেক সময় পরীক্ষাতে আসে এপসাইলন জিরোর ডাইমেনশন কি। এপসাইলন জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, ফ্রি স্পেস পারমিটিভিটি। তাহলে এবার এপসাইলন জিরোর ভ্যালুটা যদি এখান থেকে এই সূত্র থেকে দেখো, তাহলে কি হবে Q1 Q2 বাই আর স্কোয়ার, এফটা নিচে আসবে। আচ্ছা, এইগুলো ধ্রুবক বলে আমি লিখলাম না, 4 পাই কে, কে এর কোনো একক বা ডাইমেনশন নেই। যাই হোক, আমি শুধুমাত্র এইটুকুর উপরে ডিপেন্ড করছে। তো কিউ, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে চার্জ, চার্জের ডাইমেনশন হচ্ছে আই ইন্টু টি। তাহলে দুটো আছে, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার বাই আর, আর মানে হচ্ছে এল স্কোয়ার। আর ফোর্স, ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি ইনভার্স টু। এই যে ডাইমেনশনগুলো লিখছি, এগুলো কিন্তু প্রত্যেকটা রাশি যখন আমরা আলাদা আলাদা করে পড়ি, তখন এই ডাইমেনশনগুলো আমাদের কিন্তু জানা হয়ে গেছে অলরেডি। আমরা চার্জ যখন পড়েছি, চার্জের সময় দেখেছি চার্জের ডাইমেনশন কি হয়। হ্যাঁ, লেন্থের ডাইমেনশন এটা, এটা ফোর্সের ডাইমেনশন। এবার টোটালটা যদি ক্যালকুলেশন করে দেখো, তাহলে কি হবে? তাহলে এটা হবে এম ইনভার্স, আচ্ছা এল টিটা দেখো, আচ্ছা আগে এলটা দেখে নিই। এখানে এল, এল কিউব আছে, তাহলে উপরে এল টু দি পাওয়ার -3 আর টি টু দি পাওয়ার 4 হবে। দেখো এখানে 2 আছে, -2 উপরে ওটা +4 হয়ে যাবে, এবং আই স্কোয়ার। তো এইগুলো কিন্তু মনে থাকে না, এইগুলো কিন্তু মুখস্থ থাকে না, তোমাকে কিন্তু এইভাবে বের করতে হবে। পরীক্ষায় হয়তো আসলো যে এপসাইলন জিরোর মাত্রা বা ডাইমেনশন কি হবে, তখন তোমাকে কিন্তু এইভাবে বের করতে হবে। তো এটা আশা করি ক্লিয়ার হলো। এপসাইলন জিরোর একটা ভ্যালু আছে এটা, হ্যাঁ। আর এটার এককটাও তোমরা দেখে নিলে। এটা হচ্ছে কি? মাধ্যমের মাধ্যমের তড়িৎভেদ্যতা বা ফ্রি স্পেস পারমিটিভিটি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এফ এর মান এসআই পদ্ধতিতে, অবশ্যই যে কোনো মাধ্যমে এফ এর মান কি পেলে 1/4πε0 k Q1 Q2/r²। এইবার যখন তুমি শূন্য মাধ্যমে যাবে, সেখানে সেই একই ব্যাপার, কে এর ভ্যালু কত বসিয়ে দেবে? 1 বসাবে। তাহলে কে এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও, তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে ফর্মুলাটা দাঁড়াবে জাস্ট এখানে কে এর ভ্যালুটা যদি 1 হয়ে যায়, তাহলে এটা হবে এফ সমান 1/4πε0 Q1 Q2/r²। কত সহজে বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে যে কোনো মাধ্যম, এসআই পদ্ধতিতে এটা শূন্য মাধ্যম, কি এটা জাস্ট 1 বসিয়ে দাও। এইবার আমরা একটা দারুণ জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে এপসাইলন জিরোর একটা ভ্যালু আমি বলেছিলাম, নিশ্চয়ই দেখেছো, 8.854 ইন্টু 10⁻⁻12। এই এপসাইলন জিরোর ভ্যালুটা যদি এখানে বসিয়ে ক্যালকুলেশন করো, অনেক ঝামেলা হয়ে যায়। তো সেই জায়গায় আমরা যাব না, আমরা এই রাশিটার একটা ভ্যালু বের করা আছে, সেটা আমরা মনে রাখবো। সেটা কত? 1/4πε0, এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9। বোঝা গেল? এটার ভ্যালু 9 ইন্টু 10⁻9। তো এই ভ্যালুটা কিন্তু আমরা মনে রাখবো, এখানে ফর্মুলাতে বসিয়ে দিলেই আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা যে জায়গাটা আসলাম, নিউটনের কুলম্বের সূত্র দেখলাম, এবং কুলম্বের সূত্রে এসআই এবং সিজিএস পদ্ধতিতে কোন জায়গাটা আমরা ফর্মুলাটা আসছে সেটা দেখে নিলাম। এইবারে যেটা আসবো, এই যে ধ্রুবক কেটা নিয়ে একটু আলোচনা করি, যেটাকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা, এটা কি? এটা হচ্ছে, দেখো আমি একটা
চার্জকে যদি শূন্য মাধ্যমে রাখি, তো আমি শূন্য মাধ্যম এটা ফ্রি স্পেস এফ লিখলাম, ফ্রি স্পেসে কী হবে Q1 Q2 বাই আর স্কোয়ার, আমি সিজিএসেই করছি। আর যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে এটাকে আমি মিডিয়াম এম লিখলাম না, Q1 Q2 বাই কে আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমি যদি রেশিও করে দিই এফ এম বাই এফ ফ্রি মানে সরি ফ্রি ফ্রি মানে ফ্রি এফ ফর হচ্ছে ফ্রি স্পেসে, ঠিক আছে। তাহলে রেশিও করলে দেখো Q1 Q2 বাই কে আর স্কোয়ার বাই Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে, দিয়ে 1 বাই কে হচ্ছে। তার মানে এফ এম ইজ ইকাল টু ফ্রি স্পেস বাই কে। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ধরো বলা হলো যে একটা দুটো চার্জকে শূন্য মাধ্যমে রাখা ছিল, তখন আকর্ষণ বল বলা হলো এফ। যখন দুটো চার্জ শূন্য মাধ্যমে আছে তখন আকর্ষণ বল এফ। এইবার এই চার্জ দুটোকে একটা মাধ্যম মানে অভ্রের মধ্যে রাখা হলো, অভ্রের কে এর ভ্যালু হচ্ছে বলা হলো 8, অভ্রের ক্ষেত্রে কে এর ভ্যালু কত 8। তাহলে অভ্রের মধ্যে আকর্ষণ বলের মান পূর্বের কত গুণ হবে? খুব সহজ, অভ্রের মধ্যে কত হবে, আগে ছিল এফ আর কে এর ভ্যালু হচ্ছে 8, তাহলে এফ বাই 8। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসে বিভিন্ন নার্সিংয়ের পরীক্ষা বলো, নিটে বলো, বা এইচএস লেভেলের পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। ইভেন এখন মাধ্যমিকে যে ধরনের কোশ্চেন হচ্ছে শর্ট কোশ্চেন, তাতে তোমাদের কিন্তু খুব মুখস্থ করে হবে না, এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। তাই এগুলো ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। তাহলে বুঝতে পারলে কোনো মাধ্যমের মধ্যে প্রবেশ করালে তার পরবর্তী তার যে আকর্ষণ বল সেটা কিন্তু 1 বাই কে গুণ চেঞ্জ হয়, তাহলে কে এর ভ্যালু যা থাকবে তাই হবে। আচ্ছা, এই কেটাকে বলা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কি? এটা হচ্ছে, দেখে নাও, এটা হলো কোনো একটা মাধ্যমের, যেমন শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন জিরো, আর কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা, আর অন্য যে কোনো মাধ্যম হলে এটা। তো এই এপসাইলন ইজ ইকাল টু এপসাইলন জিরো কি, তার মানে কে ইজ ইকাল টু এপসাইলন বাই এপসাইলন জিরো। অর্থাৎ কে এর আমরা একটা ডেফিনেশন এইভাবে বলতে পারি যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এই দুইয়ের যে অনুপাত, তাকেই বলা হচ্ছে ওই মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা থিওরিটিক্যাল বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি দুটো একটা প্রবলেম জাস্ট একটু আলোচনা করব, কি টাইপের কোশ্চেন মাধ্যমিক লেভেলে বা এইচএস লেভেলে এখান থেকে আসতে পারে শর্ট কোশ্চেন টাইপের। বড় প্রশ্ন তো জানি কুলম্বের সূত্রটি লেখো, তো সেটা তো লিখতেই পারবে যে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং আধান দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দুটোকে একসঙ্গে করে এটা লিখে দেবে, ব্যাস হয়ে গেল কুলম্বের সূত্র। এইবার তোমার প্রশ্ন বললো, ধরো মাধ্যমিক লেভেলে যেটা আসে, বলা হলো দুটো আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলো, তাহলে আকর্ষণ বল পূর্বের, আকর্ষণ বা বিকর্ষণ বল পূর্বের কত গুণ হবে? আমরা তো দেখেছি যে এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। এটা যদি দ্বিগুণ করে দেয় তাহলে কি হবে? ধরো আমি লিখলাম এফ ইজ ইকাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এফ ড্যাশ ইজ ইকাল টু হচ্ছে Q1 Q2 বাই আর ড্যাশ দ্য স্কোয়ার, ঠিক আছে, আর ড্যাশ দ্য স্কোয়ার। এবার যদি অনুপাত করে দাও তাহলে এফ ড্যাশ বাই এফ কত হবে? যেহেতু এফ ড্যাশটা আগে লিখেছে তাহলে আর ড্যাশ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এই সম্পর্কটা আর এবং আর ড্যাশের সম্পর্ক কি? আর ড্যাশটা বলেছে কি পূর্বে ছিল আর তার দ্বিগুণ, তাহলে বসিয়ে দাও আর বাই 2r টোটালটার হোল স্কোয়ার করে দাও, সুবিধা হবে। তাহলে এটা কত হবে? 1/4। তাহলে এফ ড্যাশ ইজ ইকাল টু এফ বাই 4। তাহলে কি দাঁড়ালো? যে দূরত্ব যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পূর্বের 1/4 গুণ হবে। তো
তো এটা আমি করে দেখালাম, তোমরা বুঝতেই পারছো ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গের সঙ্গে যদি 3 গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে, পূর্বের 1/9 গুণ হবে। ঠিক আছে। আর এটাই যদি বলে দূরত্ব অর্ধেক করে দেওয়া হলো, তাহলে অর্ধেক যদি করে দাও তাহলে এটা কি হবে, এই হাফটা উপরে গিয়ে হাফের স্কোয়ারটা মানে 4, এই 4টা উপরে চলে যাবে। মানে দূরত্ব যদি অর্ধেক করে দাও তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 4 গুণ হয়ে যাবে। বোঝা গেল? তো এইভাবে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন তোমরা হতে পারবে। তো আমাদের যেহেতু বলেছি আজকে শুধুমাত্র কুলম্বের সূত্রের উপর আলোচনা থাকবে, তো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আমি অবশ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দিও। থ্যাংক ইউ, টাটা।